নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা জিকে প্র্যাকটিস সেট 20 নিয়ে আলোচনা করব। এর আগে যে 1 থেকে 19 পর্যন্ত যেসব সেটগুলো দিয়েছি, যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর যারা নতুন হয়ে আছো, নতুন আমার চ্যানেলকে দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম ভিডিও সবসময় পাওয়ার জন্য। তো আজকে দেখো, আরেকটা কথা বলে রাখি যে সন্তু একাডেমি নামেই কিন্তু একটা টেলিগ্রাম চ্যানেল আছে। তো যারা জয়েন হওনি, জয়েন হয়ে যাও, সেখানে আমি পিডিএফ প্রোভাইড করে দিই। তো চলো আজকে আমরা জিকে প্র্যাকটিস সেট 20 নিয়ে আলোচনা করি, যা আপকামিং যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু এগুলো ভীষণই গুরুত্বপূর্ণ, বিশেষ করে রেলের জন্য। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন কী আছে বলছে, নিম্নের কোন যৌগটি লিথার্জ নামে পরিচিত? তো লিথার্জ নামে পরিচিত কে? লেড মনোঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, সিলভার নাইট্রেট নাকি সোডিয়াম কার্বনেট? দেখো, এর তোমাকে ইয়েতেও দিতে পারে, যেটা হচ্ছে কেমিক্যাল নেমেও দিতে পারে, মানে সাংকেতিক যেটা। তো লেড মনোঅক্সাইড কি? পিবিওকেই বলা হয় লেড মনোঅক্সাইড। নাইট্রাস অক্সাইড হচ্ছে N2O কিন্তু, হ্যাঁ, নাইট্রাস অক্সাইড N2O। সিলভার নাইট্রেট হচ্ছে AgNO3, আর সোডিয়াম কার্বনেট হচ্ছে Na2CO3। তো আমাকে বলেছে লিথার্জ নামে পরিচিত কিন্তু কোনটা? তো পিবিও বা লেড মনোঅক্সাইড। এইখানে নাইট্রাস অক্সাইডকে কিন্তু বলা হয় লাফিং গ্যাস। কি বললাম? লাফিং গ্যাস। তো লাফিং গ্যাস কাকে বলা হয়? নাইট্রাস অক্সাইড বা N2O। সিলভার নাইট্রেট কি বলা হয়? মনে রাখবে, লুনার কস্টিক। কি বললাম? লুনার কস্টিক। তো লুনার কস্টিক নামে পরিচিত কে? লুনার কস্টিক হচ্ছে সিলভার নাইট্রেট। আচ্ছা, সোডিয়াম কার্বনেট কি? সোডিয়াম কার্বনেট তোমরা সকলেই জানো, কাপড় কাচা সোডা। আচ্ছা, একটা জিনিস বলি, সোডিয়াম কার্বনেটে কিন্তু 10 অণু জল থাকে। তো এটাও কিন্তু তোমাকে জানতে হবে, কেননা তোমাকে এরকমও পরীক্ষা দিতে পারে যে সোডিয়াম কার্বনেটে কত অণু জল থাকে। তো মনে রাখবে, সোডিয়াম কার্বনেটে কিন্তু 10 অণু জল থাকে। এর সাথে আরও কয়েকটা নাম বলি, যেমন যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন ভিনিগার পরীক্ষায় আসে। অ্যাসিডিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে CH3COOH, তাই না? CH3COOH বা অ্যাসিডিক অ্যাসিড, যাকে ভিনিগার বলে ডাকা হয়। তারপরে তোমার ব্লিচিং পাউডার, যার সংকেত হচ্ছে CaOCl, ওকে, ব্লিচিং পাউডার। আচ্ছা, তারপরে শুষ্ক বরফ তোমরা জানো, কঠিন কার্বন ডাইঅক্সাইড, যেটা শুষ্ক বরফ বলা হয়। আর বেকিং পাউডার আছে, ওকে, যেখানে সোডিয়াম বাইকার্বনেটের সাথে, দেখো সোডিয়াম কার্বনেট হচ্ছে কাপড় কাচা সোডা, আবারও বলছি সোডিয়াম কার্বনেট হচ্ছে কাপড় কাচা সোডা, কিন্তু সোডিয়াম বাইকার্বনেট সেটা কিন্তু খাবার সোডা। তো পরীক্ষায় এটাতেও আসে, সোডিয়াম বাইকার্বনেট মানে খাবার সোডার নিচের কোনটি, বা খাবার সোডার রাসায়নিক নাম কি? তো তখন কিন্তু তোমাকে বলতে হয় সোডিয়াম বাইকার্বনেটও লেখা থাকে কোনো বইয়ে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটও লেখা থাকে, ওকে, যার সংকেত হচ্ছে NaHCO3। কি বললাম? NaHCO3, ওকে। এটা দেখো Na2CO3, আর এটার ক্ষেত্রে কি? NaHCO3। চলো পরবর্তী কোশ্চেন দেখো, বলছে 5 মহল কে নির্মাণ করেন? শাহজাহান, আকবর, জাহাঙ্গীর নাকি ঔরঙ্গজেব? তো 5 মহল কে নির্মাণ করেন? 5 মহল নির্মাণ করেন কিন্তু আকবর। ক্লিয়ার? আকবরের আরও কয়েকটি উল্লেখযোগ্য কীর্তি, যেমন দেওয়ান-ই-আম, দেওয়ান-ই-খাস, এটাও কিন্তু আকবরের সৃষ্টি, মানে আকবর সেটা নির্মাণ করেন, দেওয়ান-ই-আম, দেওয়ান-ই-খাস। তারপরে ফতেপুর সিক্রি, যেটা তোমার ফতেপুর সিক্রি। তারপরে আকবর কিন্তু, আকবরের যে পিতা তোমরা জানো যে হুমায়ুন, তো হুমায়ুনের সমাধিও কিন্তু আকবর সৃষ্টি করেন, হুমায়ুনের সমাধি। তারপরে আগ্রা দুর্গ, এলাহাবাদ দুর্গ, গোয়ালিয়র দুর্গ, এগুলো সবই কিন্তু আকবরের সৃষ্টি। তারপরে নাসিমবাগ, হ্যাঁ, শালিমার বাগ তো তোমার জাহাঙ্গীরের। তো মনে রেখো, শালিমার বাগ কিন্তু জাহাঙ্গীরের সৃষ্টি। কি বললাম? শালিমার বাগ। ক্লিয়ার? জাহাঙ্গীরের আরও কয়েকটা, শালিমার বাগ, তারপর হচ্ছে নিশাত উদ্যান, ওকে। তারপরে জাহাঙ্গীরের যে মানে নিজের সমাধি কিন্তু জাহাঙ্গীর তৈরি করেছিলেন। তো জাহাঙ্গীর কিন্তু এমন ব্যক্তি যিনি নিজের সমাধি সৃষ্টি করেছিলেন বা নির্মাণ করেছিলেন। তারপরে আকবরের সমাধিও কিন্তু জাহাঙ্গীর নির্মাণ করেছিলেন। ক্লিয়ার? আচ্ছা, শাহজাহানের বিখ্যাত কয়েকটি সৃষ্টি, যেমন শাহজাহান তোমার হচ্ছে একটা তো জানোই, যেটা হচ্ছে লালকেল্লা, যেটা রেড ফোর্ট দিল্লিতে অবস্থিত, এবং জামা মসজিদ, যেটা ভারতের বৃহত্তম মসজিদ জামা মসজিদ, সেটাও শাহজাহান।
তাজমহল, মতি মসজিদ, নাগিনা মসজিদ। দেখো মতি মসজিদ বললে কিন্তু দুটো কেস আছে, যেটা হচ্ছে দিল্লিতে অবস্থিত, সরি আগ্রাতে অবস্থিত যে মতি মসজিদ সেটা কিন্তু শাহজাহান, আর দিল্লিতে অবস্থিত যে মতি মসজিদ সেটা কিন্তু তোমার ঔরঙ্গজেব। তো এই জিনিসগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে এবং খুব নিখুঁতভাবে জিনিসগুলো এইভাবেই দেয় যে দিল্লির মতি মসজিদের নির্মাতাকে, তো তখন কিন্তু হবে ঔরঙ্গজেব। আর যেটা হচ্ছে তোমার আগ্রার যে মতি মসজিদ, উত্তরপ্রদেশের আগ্রার, তো সেটার ক্ষেত্রে কিন্তু হবে শাহজাহান। ওকে, আর ঔরঙ্গজেব যদি বলি, ঔরঙ্গজেব তোমার হচ্ছে বিবিকা মকবরা, তাই না? বিবিকা মকবরা সেটা হচ্ছে ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের আরও কয়েকটি সৃষ্টি, আচ্ছা ঠিক আছে, আরও কয়েকটা আছে। আচ্ছা বিবিকা মকবরা কোথায় আছে বলো তো? এটা কিন্তু পরীক্ষা আসে যে বিবিকা মকবরা এটা কোথায় আছে, তো মনে রাখবে এটা হচ্ছে মহারাষ্ট্রের যে ঔরঙ্গাবাদ, তো সেইখানে কিন্তু বিবিকা মকবরা অবস্থিত। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি পশ্চিম বাহিনী নদী? গোদাবরী, কৃষ্ণা, লুনি নাকি দামোদর? তো দেখো পশ্চিম বাহিনীর নদী বলতে অ্যাকচুয়ালি পশ্চিম দিকে বাহিত নদী। তো গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, দামোদর, মহানদী, সুবর্ণরেখা এগুলো সবই কিন্তু তোমার এগুলো সবই হচ্ছে কি, এগুলো সবই হচ্ছে তোমার পূর্ব বাহিনী নদী, তাই না? গোদাবরী, কৃষ্ণা, তারপর তোমার দামোদর এগুলো পূর্ব বাহিনী। আর পশ্চিম বাহিনী নদী কোনগুলো হয়? লুনি, নর্মদা, তাপ্তি, সবরমতী, মাহি এগুলো কিন্তু সব পশ্চিম বাহিনী নদী। ক্লিয়ার? তো এগুলো কিন্তু মনে রাখতে হবে। যদি আমি শর্টকাট একবার দিয়েছিলাম যে ওই তোমার হচ্ছে পশ্চিম বাহিনী নদীগুলো মনে রাখার জন্য, কেননা পশ্চিম বাহিনী নদী মনে রাখলেই তুমি পূর্ব বাহিনী নদীগুলো অটোমেটিক, যেগুলো পশ্চিম বাহিনী আছে বাকিগুলো পূর্ব বাহিনী, কেননা কিছু কিছু উত্তর ভারতের নদীও আছে, তো সেই কটা একটু মনে রাখলে, একটাকে না মনে রাখলেও চলে যায়, অটোমেটিক বোঝা যায়। যেমন আমি জাস্ট একটা দিয়েছিলাম যে একটা ছড়া দিয়েছিলাম, এই মুহূর্তে খেয়াল নেই, তবে মনে রাখবে নর্মদা, তাপ্তি, লুনি। আচ্ছা লুনি কিন্তু আবার মনে রাখবে যে ভারতের যদি বলা হয় একটা অন্তর্বাহিনী নদীর নাম, তো লুনি কিন্তু একটা অন্তর্বাহিনী নদী। কি বললাম? অন্তর্বাহিনী নদী। হ্যাঁ, পেনটা ডিস্টার্ব করছে একটু, যাই হোক অন্তর্বাহিনী নদী হচ্ছে লুনি নদী। তাহলে কি নর্মদা, তাপ্তি, লুনি, সবরমতী, মাহি এরা হচ্ছে কি, এরা হচ্ছে পশ্চিম বাহিনী নদী। ওকে, আর পূর্ব বাহিনী নদী কোনগুলো? গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, তোমার মহানদী, সুবর্ণরেখা, নর্মদা এগুলো সবই কিন্তু কি বললাম? পশ্চিম বাহিনী নদী। এর মধ্যে দেখো এই যে গোদাবরী নদী, এই গোদাবরী কিন্তু একটু উল্লেখযোগ্য, তার কারণ কি গোদাবরীকে কিন্তু বলা হয় তোমার দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হওয়ার জন্য। দেখো ভারতের দীর্ঘতম নদী, তখন অ্যান্সার হবে গঙ্গা। যদি বলা হয় দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, তো তখন অ্যান্সার হবে গোদাবরী। তাই গোদাবরীকে কিন্তু বলা হয় দক্ষিণের গঙ্গা। ক্লিয়ার? গোদাবরীকে বলা হয় দক্ষিণের গঙ্গা। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা আর একটা জিনিস বলে দিই, এখানে গঙ্গা, যখনই গঙ্গা শব্দটা আনলাম না, তাও একটা জিনিস বলে দিই যে চিরজীবী নদী বলে একটা নদী আছে, একটা চিরজীবী একটা ক্ষণজীবী। তো চিরজীবী কথার অর্থ হচ্ছে যে নদীতে সারা বছরই জল থাকে। তো তাই গঙ্গা, তারপরে তোমার যে নদীগুলো অ্যাকচুয়ালি বরফ গলা জলে পুষ্ট, তো বরফ গলা জলে পুষ্ট কারা কারা? গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র এগুলো সবই বরফ গলা জলে পুষ্ট, এদের সারা বছরই জল থাকে, তো এদেরকে বলা হয় চিরজীবী নদী। আর যাদের সারা বছর জল থাকে না, বর্ষাকালে জল হয়, যেমন অন্যান্য যেসব নদীগুলো যেগুলো বর্ষার জলে পুষ্ট, তাদেরকে বলা হয় ক্ষণজীবী নদী। তো এগুলো পরীক্ষায় কিন্তু এসএসসিতে এসেছিল বা রেলওয়েতে আগের বছর এসেছিল। নেক্সট, ফসল কাটার পর ছেলেরা সাইলা নামে একটি নৃত্য পরিবেশন করে। এই নৃত্যের উৎপত্তি কোন রাজ্যে? কোন রাজ্যে এই নৃত্যের উৎপত্তি, যেটা হচ্ছে সাইলা নামে একটা নৃত্য, যেটা ছেলেরা পরিবেশন করে ফসল কাটার পর? ছত্তিশগড়, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড। তো রাইট আনসার কী হবে? রাইট আনসার অপশন নাম্বার এ। এটা ছত্তিশগড়ের কিন্তু একটা বিখ্যাত নৃত্য হচ্ছে সাইলা, যেটা ফসল কাটার পর ছেলেরা এই নৃত্যটা প্রদর্শন করে, যেটা ছত্তিশগড়ের বিখ্যাত নৃত্য। বর্তমানে ভারতে কটি রাজ্যের বিধান পরিষদ রয়েছে? 7টি, 5টি, 3টি না 6টি? তো বর্তমানে কিন্তু আগে ছিল 7টা রাজ্য। দেখো যেদিন থেকে তোমার জম্মু কাশ্মীর আলাদা ছিল না, কেননা জম্মু কাশ্মীরেও কিন্তু বিধান পরিষদ ছিল, বিধানসভা বিধান পরিষদ দুটোই ছিল। তো জম্মু কাশ্মীর আলাদা হয়ে যাওয়ার পর এখন কিন্তু বর্তমানে 6টা রাজ্যে কিন্তু তোমার বিধান পরিষদ রয়েছে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে তোমার বিহার, কর্ণাটক, ঠিক আছে, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র আছে,
আচ্ছা, অন্ধ্রপ্রদেশ আছে। আর দুটো হচ্ছে তোমার পশ্চিমবঙ্গে তো আউট হয়ে গেছে অনেক আগেই, বিহার, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ আছে, আর একটা কী আছে তোমরা দেখবে, তার মধ্যপ্রদেশ আছে কি না একটু কমেন্টে জানাবে, বা যে জানো সে 6টা রাজ্যর নামটা কিন্তু কমেন্টে লিখে দেবে। ওকে, তো বর্তমানে কিন্তু 6টা বিধান পরিষদ রয়েছে। তাহলে আমাকে তোমাদের একটা কোশ্চেন দিলাম, এই কোশ্চেনটা কমেন্টে জানাবে, যেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে কত সালে বিধান যে পরিষদ সেটাকে অবলুপ্ত করা হয়েছে, সেটা কত সালে? ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। মাছ বলছে মাছ ধরা ছিপ কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, কোনোটিই নয়। রেলের কিন্তু এই কোশ্চেন একটা আসে, প্রত্যেকটা সেটে একটা না একটা আসে এই লিভার থেকে। তো লিভার থেকে আমি কিন্তু এর আগে ডিটেলসে বুঝিয়েছিলাম। যারা আরপিএফ সামনে পরীক্ষা দেবে, আমি আরপিএফ প্রায় 61-62টা প্র্যাকটিস সেট দিয়েছি, সেখানে অনেক কোশ্চেন দিয়েছি। তোমরা যদি ওই 61-62টা কোশ্চেন করে মানে সেটগুলো করে যাও, এখন তো 25টা করে দিচ্ছি, কিন্তু তখন আমি 50টা করে কি 40টা করে এরকম দিতাম। হ্যাঁ, সেই সেটগুলো যদি করে যাও তাহলে তোমরা অনেক কমন পাবে। তো তোমরা আরপিএফের সেটগুলো করে যাও, এখানে অনেক কিছু আলোচনা করা আছে। ওকে, কিভাবে লিভার চিনতে হয়, লিভার মানে বুঝবে কি করে কোনটা কোন শ্রেণীর লিভার। তো মনে রাখো, মাছ ধরা ছিপ কিন্তু এটা তৃতীয় শ্রেণীর লিভার। ঠিক আছে, মাছ ধরা ছিপ হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। নেক্সট, নিম্নের কোন স্থানটির বর্তমান নাম ভাগলপুর? তো ভাগলপুর তোমরা জানো উড়িষ্যায় আছে। তো কলিঙ্গ, দেখো কলিঙ্গ তো তোমরা জানো উড়িষ্যায় কলিঙ্গ জায়গাটা আছে, তাই না? তো কলিঙ্গ তো হবে না, কলিঙ্গ উড়িষ্যা। পেশুয়া, মৎস্য, অঙ্গ, তো রাইট অ্যান্সার অঙ্গ কিন্তু, যার বর্তমানে বিহারের ভাগলপুর নামে পরিচিত, তার আগের নাম কি ছিল? অঙ্গ। ক্লিয়ার? নেক্সট বলছে রত্নগিরি ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? রত্নগিরি ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কেরালা নাকি উড়িষ্যা? তো রাইট অ্যান্সার মহারাষ্ট্র। তো মহারাষ্ট্রে কিন্তু তোমার রত্নগিরি ম্যানগ্রোভ অরণ্য, এটা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ। পরীক্ষা কিন্তু এইখানেও যদি মনে করো একটু ডিপলি কোশ্চেন দেবে, তো সিন্ধুদুর্গ। ঠিক আছে, মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ বলে একটা জায়গা আছে, তো সেখানে কিন্তু এই রত্নগিরি, তারপর আকরা, এই যে ম্যানগ্রোভ অরণ্য, এগুলো কিন্তু তোমার অবস্থিত। আচ্ছা, গোয়া ম্যানগ্রোভ অরণ্য একটা আছে, ওকে, অঞ্চল আছে, সেটা হচ্ছে পানাজিতে অবস্থিত, গোয়ার পানাজি। আচ্ছা, কুন্ডাপুর, পরীক্ষা আছে কুন্ডাপুর ম্যানগ্রোভ অরণ্য, কুন্ডাপুর, ঠিক আছে, তো সেটা আছে কর্ণাটকে, যেটা উদুপ্পি জেলায়, কুন্ডাপুর। ওকে, ভেম্বানাদ আছো, তোমরা জানো ভেম্বানাদ, সেটা আছে কেরালায়। তারপর ভিতরকণিকা হচ্ছে উড়িষ্যা। আচ্ছা, উড়িষ্যার কোথায় ভিতরকণিকা এটাও কিন্তু দেয়। উড়িষ্যার মনে রাখবে, উড়িষ্যার হচ্ছে তোমার কেন্দ্রাপাড়া বা কেন্দাপাড়া বলে একটা জায়গা আছে, তো ওইখানে কিন্তু তোমার এই ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্য অবস্থিত। আর সুন্দরবন যে ম্যানগ্রোভ অরণ্য, সেটা সুন্দরবনের কোন জেলায়? পশ্চিমবঙ্গের কোন জেলায়? তো সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায়, দক্ষিণ 24 পরগনা জেলায় কিন্তু তোমার কি আছে? সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য। নেক্সট, শাস্ত্রীয় গায়িকা প্রয়াত গিরিজা দেবী, ইনি যত সম্ভব উত্তরপ্রদেশের বাসিন্দা, মানে তাও আমি সঠিক না, মানে সঠিক শিওর নেই। তো গিরিজা দেবী কোন রাজ্যের বাসিন্দা সেটা কিন্তু জেনে রেখো, কেননা এই মানুষটাকে বলা হয়, যে গিরিজা দেবী, এনাকে কিন্তু বলা হয় ঠুমরির রানী বলা হয়। ঠিক আছে, ঠুমরির রানী, এবং ইনি এতটাই বিখ্যাত, তিনি কিন্তু পদ্মবিভূষণ, পদ্মশ্রী এবং পদ্মভূষণ 3টে পুরস্কারই তিনি কিন্তু পেয়েছিলেন। তো এই কারণে গিরিজা দেবীকে বলা হয় ঠুমরির রানী, যিনি শাস্ত্রীয় সঙ্গীতের, এবার আমাকে কোশ্চেন দিয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের কোন শৈলীতে দক্ষ? ধীরানা, ধ্রুপদী, ঠুমরি, খেয়াল। দেখো, তোমরা যদি মনে রাখো এইটা, যে গিরিজা দেবীকে ঠুমরি রানী বলা হয়, তাহলে কিন্তু তুমি বুঝে যাবে যে তিনি ঠুমরি যে শৈলী, শাস্ত্রীয় সঙ্গীতের যে ঠুমরি শৈলী, তার অন্তর্গত, তিনি কিন্তু তার সেই সঙ্গীতে কিন্তু দক্ষ ছিলেন গিরিজা দেবী। ক্লিয়ার? এবং তিনি কোথাকার বাসিন্দা? যত সম্ভব উত্তরপ্রদেশ কি
উত্তরপ্রদেশ হতে পারে, তবু আমি শিওর নই, ওটা একটু তোমরা দেখে নিও। ওকে, আর ঠুমরি রানী কাকে বলা হয়? গিরিজা দেবীকে। থলু বোম্বালত্তা, থলু বোম্বালত্তা একটি ছায়াপুতুল থিয়েটারের ঐতিহ্য কোন রাজ্যের অন্তর্গত? এটা একটা ছায়াপুতুল থিয়েটারের ঐতিহ্য, এটা কোন রাজ্যের? একটা বিখ্যাত একটা বলতে পারো বিখ্যাত একটা শৈলী বা থিয়েটার। তো মহারাষ্ট্র, কেরালা, গুজরাট নাকি অন্ধ্রপ্রদেশ? তো রাইট অ্যান্সার কী হবে? এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের অন্তর্গত। ঠিক আছে, কি বললাম? থলু বোম্বালত্তা। ওকে, এটা একটা ছায়াপুতুলের মধ্যে থিয়েটার, এই ঐতিহ্যটা অন্ধ্রপ্রদেশ রাজ্যের কিন্তু অন্তর্গত। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ধরনের চাষ ইন্দোনেশিয়াতে লাদং নামে পরিচিত? কি বললাম? লাদং। ইন্দোনেশিয়াতে লাদং নামে পরিচিত। যেমন পশ্চিমবঙ্গে একটা চাষ আছে ঝুম চাষ, তাই না? ঝুম চাষ যেটা পাহাড়ি অঞ্চলে হয়। তো এরম লাদং নামে পরিচিত ইন্দোনেশিয়াতে সেই চাষটার নাম কি? তো সেই চাষটার নাম হচ্ছে প্ল্যান্টেশন, গার্ডেনিং, মিক্সড ফার্মিং নাকি শিফটিং কাল্টিভেশন? তো এটার রাইট অ্যান্সার হবে শিফটিং কাল্টিভেশন। ওকে, এই শিফটিং কাল্টিভেশনের কিন্তু বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন নাম আছে, সেগুলো তোমরা দেখে নিও। এই শিফটিং কাল্টিভেশনেরই তোমার আমেরিকায় এক ধরনের নাম আছে, নামগুলো এই মুহূর্তে খেয়াল নেই, কিন্তু ওগুলো কিন্তু আসে পরীক্ষায়। শিফটিং কাল্টিভেশন আমেরিকায় কী নামে পরিচিত? ইন্দোনেশিয়াতে যেমন লাদং নামে পরিচিত, সেরকম আমেরিকা, ব্রাজিল, হ্যাঁ, ভিয়েতনাম, তো এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এগুলো আমি বিভিন্ন কোশ্চেন যত করাবো আমি সেটের মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো আলোচনা করতে থাকবো। তো তোমরা এগুলো জানতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে ভিডিওটা আমি যখনই দেবো তাহলে তোমাদের কাছে পাশে বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে, দিলেই চলে যাবে তোমার কাছে। আর এগুলো সবসময় আমরা কি করব, আমরা কিন্তু এরকম ডিটেলসে পড়াশোনা করব, ফলে কি হবে, তুমি পুরনো নতুন আপডেট সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। এতে কি হবে, তুমি সবসময় আপডেটেড থাকবে আর পুরনো জিনিসগুলো রিভিশন হবে। আমি যতদিন এনটিপিসি পরীক্ষা না হবে ততদিন পর্যন্ত কিন্তু আমি এই কোশ্চেন দিতে থাকবো। ওকে, চলো, তাতে যত সেট হোক, সে 100 হলে 100ই। নেক্সট কোশ্চেন বলছে, নিম্নলিখিত কিসের কারণে অ্যাথলিট ফুট রোগ হয়? তো অ্যাথলিট ফুট ব্যাকটেরিয়া না ভাইরাস, প্রোটোজোয়া না ছত্রাক? তো দাঁত, হাজা, চুলকানি, অ্যাথলিট ফুট এগুলো কিন্তু সব ছত্রাকের কারণেই কিন্তু এই রোগগুলো হয়। এর সাথে সাথে আমাদের কিন্তু জানতে হবে ব্যাকটেরিয়া ঘটিত কয়েকটা রোগ, যেমন সব থেকে বড় ভুল করে অনেকেই এটা, যে ডিপথেরিয়া এটাকে ব্যাকটেরিয়া, অনেকেই ভুল করে ভাইরাস ঘটিত রোগ করে দেয়। তো মনে রাখবে ডিপথেরিয়া কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আমি নাম লিখলাম না, কারণ নাম লিখতে গেলে অনেক টাইম লাগবে, আমি খুব স্লোলি পড়াচ্ছি। যাদের খুব মনে হবে আস্তে পড়াচ্ছি তারা এটাকে বাড়িয়ে দেখতে পারো, মানে নর্মাল থেকে কিছুটা ইয়েটাকে বাড়িয়ে দেখতে পারো ভিডিওটাকে। ওকে, তো নামগুলো বলছি, তোমরা নোট ডাউন করতে পারো। ব্যাকটেরিয়া ঘটিত কী কী রোগ আছে, বা শুনতে পারো, মন দিয়ে শুনলেও কিন্তু হয়ে যাবে। যেটা হচ্ছে তোমার ডিপথেরিয়া, গনেরিয়া, ওকে, তারপরে মেনিনজাইটিস, কলেরাও কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ওকে, কুষ্ঠ, যক্ষা, টিটেনাস, টাইফয়েড, নিউমোনিয়াও ব্যাকটেরিয়া ঘটিত রোগ। নিউমোনিয়া কিন্তু অনেকে মনে করে ভাইরাস ঘটিত রোগ, কিন্তু না, নিউমোনিয়া, যক্ষা এগুলো খুব পরীক্ষায় আসে। নিউমোনিয়া, যক্ষা যেগুলো ভুল হয়, হ্যাঁ, টিটেনাস, তারপরে তোমার ডিপথেরিয়া, হ্যাঁ, ডিপথেরিয়া যেটা হচ্ছে কাশি টাইপের, হ্যাঁ, ডিপথেরিয়া, হুপিং কাশি, এগুলো কিন্তু সবই ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ভাইরাস ঘটিত কোনগুলো? যেমন চিকেন পক্স, মাম্পস, এইডস, পিত জ্বর। দেখো, পিত জ্বর কিন্তু ভাইরাস ঘটিত, ঠিক আছে, পিত জ্বর ভাইরাস ঘটিত। প্লেগ, পোলিও, হ্যাঁ, ডেঙ্গু কিন্তু ভাইরাস ঘটিত। ওকে, প্রোটোজোয়া কি ম্যালেরিয়া, কালা জ্বর। দেখো, পিত জ্বর কিন্তু ভাইরাস ঘটিত। আবারও বলছি, ভাইরাস ঘটিত কিন্তু পিত জ্বর। পয় বয় দীর্ঘি নাকি, পিত জ্বর হচ্ছে তোমার পয় দীর্ঘি ত, জয় বয় র, পিত জ্বর। দেখো, পিত জ্বর ভাইরাস ঘটিত, কিন্তু কালা জ্বর, তো কালা জ্বর কিন্তু তোমার প্রোটোজোয়া ঘটিত। কি বললাম? পিত জ্বর ভাইরাস ঘটিত, কিন্তু কালা জ্বর হচ্ছে প্রোটোজোয়া ঘটিত। ওকে, উদারাময় প্রোটোজোয়া ঘটিত। কেন উদারাময় মানে কি? আমাশয়। তা আমাশয় কি অ্যাকচুয়ালি অ্যান্টামিবা হিস্টোলাইটিকা জীবাণু, তো তার মানে কি ওটা প্রোটোজোয়া ঘটিত। ওকে, এই ছত্রাক ঘটিত কোনটা? অ্যাথলিট ফুট, তারপরে দাঁত, চুলকানি, এগুলো কি ছত্রাক ঘটিত। নেক্সট কোশ্চেন, ভারতরত্ন প্রাপ্ত প্রথম বিজ্ঞানীকে? শ্রী রাজা গোপালাচারী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু নাকি সিভি রমন? অবশ্যই ভারতরত্ন প্রাপ্ত প্রথম বিজ্ঞানী। আচ্ছা, ঠিক আছে, তো প্রথম বিজ্ঞানী কে? প্রথম বিজ্ঞানী হচ্ছে সিভি রমন, তার রমন এফেক্টের জন্য কিন্তু তিনি পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন, লায়লা মজনু গ্রন্থটির লেখককে? বরাউনি,
ফিরোজ শাহ, আমির খসরু নাকি আল বিরুনি? তো লায়লা মজনু এই গ্রন্থের লেখক হচ্ছে আমির খসরু। আমির খসরু হচ্ছে লায়লা মজনু গ্রন্থের লেখক এবং এটা দিয়ে একটা মুভিও আছে। কত সালে ভারতে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? 1951, 1950, 1952 নাকি 1959? তো ভারত স্বাধীন হওয়ার পরপরই কিন্তু 1947 সালে 15 আগস্ট স্বাধীন হয়, 48, 49। তো 50 সালে কিন্তু প্রথম ভারতে কিন্তু সুপ্রিম কোর্ট স্থাপিত হয় 1950 সালে। 1950 সালে ভারতে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। 1951 জানো, 1951 থেকে ওই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 1951 থেকে 56। তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কিন্তু 1951 সাল থেকে। ওকে, আচ্ছা। আর যথাসম্ভব 1960-এ এটা একটু দেখো, 1960-এ যথাসম্ভব রাজ্যসভা গঠিত হয়। আর প্রথম যে নির্বাচন হয় সেটা কিন্তু 1952-তে। ওকে, চলো নেক্সট। পং বাঁধ প্রকল্প বলছে কোন নদীর উপরে গড়ে উঠেছে? পং বাঁধ প্রকল্প গোদাবরী, কৃষ্ণা, বিপাশা নাকি গঙ্গা? তো রাইট আনসার বিপাশা নদীর উপর কিন্তু পং বাঁধ প্রকল্প বা বিপাশা প্রকল্প সেটা আলাদা। বিপাশা প্রকল্প নিশ্চয়ই বিপাশা নদীর উপরই হবে। তো পং বাঁধ প্রকল্প এটা পরীক্ষায় দেয়, তো মনে রাখবে এটা বিপাশা নদীর উপর কিন্তু গড়ে উঠেছে। ওকে, আর গঙ্গা নদীর উপর গড়ে উঠেছে একটা প্রকল্প, একটা ভাগীরথী তো আলাদা, গঙ্গা নদীর উপর হচ্ছে মতিঝারা প্রকল্প বা এরকম কিছু একটা নাম আছে। ঠিক আছে, এই প্রকল্পগুলি দেয়। কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর বাঁধ তোমরা জানো। ওকে, চলো নেক্সট। নমামি গঙ্গে কর্মসূচি কোন সালে ভারত সরকার কর্তৃক অনুমোদিত হয়েছিল? নমামি গঙ্গে কর্মসূচি 2019, 2014, 2018 নাকি 2016 সালে? তো নমামি গঙ্গে কর্মসূচি এটা কিন্তু 2014 সালে। নরেন্দ্র মোদী 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পরপরই কিন্তু তিনি নমামি গঙ্গে প্রকল্পটা কিন্তু চালু করেছিলেন 2014-তে। নেক্সট, নিম্নলিখিত নৃত্যশিল্পীদের মধ্যে কে ভারতনাট্যম নৃত্যের নবজাগরণের সবচেয়ে বেশি পরিচিত? ভারতনাট্যম নৃত্যের নবজাগরণের সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে মল্লিকা সারাভাই, যামিনী কৃষ্ণমূর্তি, রুক্মিণী দেবী, অরুণ ডলে নাকি উপরের কেউই নন? তো রাইট আনসার কী হবে? রাইট আনসার অপশন নাম্বার সি, রুক্মিণী দেবী। অ্যাকচুয়ালি রুক্মিণী দেবী, তো বানানটা র কয়ময় হস্যি নয় দীর্ঘি এরকম, প্রথমে দীর্ঘি তারপর হস্যি। তো বানান নিয়ে চাপ নেই, তোমার নামটা মনে রেখো। রুক্মিণী দেবী কিন্তু ভারতনাট্যম নৃত্যের নবজাগরণের সঙ্গে সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে রুক্মিণী দেবী। নেক্সট, পরবর্তী কোশ্চেন। কর্ণাটকের কামবালা উৎসব, কামবালা উৎসবটা কোথায় আছে? কামবালা উৎসবটা প্রধানত কর্ণাটকে উৎসব, বিখ্যাত উৎসব কামবালা উৎসব। তো এই কামবালা উৎসব মূলত কিসের সাথে জড়িত? মোরগ লড়াই, ষাঁড়ের লড়াই, মহিষ দৌড় নাকি ঘোড়ার লড়াই? তো কর্ণাটকের যে কামবালা উৎসব এটা মূলত কিন্তু অ্যাকচুয়ালি মহিষ দৌড়ের সঙ্গে জড়িত। মহিষ দৌড়ের সঙ্গে জড়িত কর্ণাটকের কামবালা উৎসব। যেমন আর একটা আছে রাজস্থানের যে পুষ্কর মেলা, এটা মূলত কিসের জন্য? মূলত উটের, সেখানে উটের বিক্রি বা উটের জন্য কিন্তু পুষ্কর মেলাটা মেনলি বা তার সঙ্গে জড়িত। ঠিক আছে, কোন ভিটামিনের রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন? তো কোন ভিটামিনের রাসায়নিক নাম বলেছে নিয়াসিন? দেখো নিয়াসিন তোমরা জানো ভিটামিন বি কমপ্লেক্সের অনেক কটা ভাগ আছে, টোটাল 7টা না 8টা ভাগ আছে, এগুলো আমি বহুবার বলেছি। তো রাসায়নিক নাম নিয়াসিন কার? দেখো B1 তোমরা জানো, B1 হচ্ছে কি? B1 হচ্ছে থিয়ামিন, B2 রাইবোফ্লাভিন, B3 হচ্ছে নিয়াসিন, তাই না? B3 হচ্ছে নিয়াসিন, এবং এই নিয়াসিনের অভাবে কিন্তু পেলেগ্রা রোগ হয়। কি বললাম? নিয়াসিনের অভাবে পেলেগ্রা রোগ হয়। পরীক্ষা আসে যে কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয়? তো মনে রাখবে ভিটামিন B3 বা নিয়াসিনের অভাবে কিন্তু পেলেগ্রা রোগ হয়। ভিটামিন B6-এর নাম কি? ভিটামিন B6 হচ্ছে পাইরোডক্সিন, যার অভাবে অ্যাকচুয়ালি রক্তাল্পতা হয়। ওকে, তারপরে তোমার হচ্ছে ভিটামিন B9 যেটা ফলিক অ্যাসিড, যেটা যারা প্রেগনেন্ট মহিলা তাদের ক্ষেত্রে দেওয়া হয় ভিটামিন B9, সেটাও কিন্তু রক্তাল্পতা দূর করার জন্য। ওকে, আর ভিটামিন B1 তো বললাম। আচ্ছা, ভিটামিন B1 সম্বন্ধে একটা কথা বলি, বেরি রোগ কিন্তু এই ভিটামিন B1 এর ফলে হয়। কি বললাম? বেরি রোগ। আর ভিটামিন B1 কিন্তু বেশি পাওয়া যায় তোমার হচ্ছে ধানে, মানে চালে কিন্তু ভিটামিন B1টা বেশি পাওয়া যায়। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থান শোর মন্দির
বলছে এটা কোন রাজ্যে অবস্থিত, শোর মন্দির কোন রাজ্যে অবস্থিত, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ। তো শোর মন্দির এটা ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থান। তো এটা কোন রাজ্যে অবস্থিত, এটা কিন্তু তামিলনাড়ু রাজ্যে অবস্থিত হচ্ছে শোর মন্দির। নেক্সট কোশ্চেন, পুদুচেরির কোন আনুষ্ঠানিক লোকনৃত্যটি হিন্দু মহাকাব্য রামায়ণের সাথে সম্পর্কিত যা পুদুচেরির ভিলিয়ানুর মন্দিরে সম্পাদিত হয়? তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে ভিলিয়ানুর মন্দির কোথায় আছে? তো পুদুচেরি, যেটা কেন্দ্রশাসিত অঞ্চল। তো এই মন্দিরের সঙ্গে জড়িত মানে একটা লোকনৃত্য যেটা হিন্দু মহাকাব্য রামায়ণের সঙ্গে সম্পর্কিত। তো সেই অনুষ্ঠানটার নামটা কি? অনুষ্ঠানটার নাম গাড়াদি, হুলি ভেসা, দলখাই নাকি টিপ্পনি? এটা নিচে দেখা যাচ্ছে না, তো টিপ্পনি হবে। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার এটা হচ্ছে গাড়াদি নামে পরিচিত। এই যে লোকনৃত্য সেটা কিন্তু গাড়াদি নামে পরিচিত। তাহলে দেখো অনেক কটা কোশ্চেন এখানে পেয়ে গেলে। প্রথম কথা হচ্ছে ভিলিয়ানুর মন্দির কোথায় আছে? পুদুচেরিতে। তো ভিলিয়ানুর মন্দিরে যে একটা অনুষ্ঠান করা হয় যেটা হচ্ছে লোকনৃত্য, সেই লোকনৃত্যটা হচ্ছে গাড়াদি। তাহলে গাড়াদি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে লোকনৃত্য এরমভাবে পরীক্ষা দিতে পারে? তো গাড়াদি হচ্ছে পুদুচেরির কেন্দ্রশাসিত অঞ্চলের লোকনৃত্য, একটা বিখ্যাত আনুষ্ঠানিক নৃত্য গাড়াদি। প্রশ্ন, আরেকটা প্রশ্ন হতে পারে যে এই যে গাড়াদি যে লোকনৃত্যটা এটা কিসের সাথে সম্পর্কিত? হিন্দু মহাকাব্যের কাদের সাথে সম্পর্কিত? তো এইখানে কিন্তু হিন্দু মহাকাব্য যে রামায়ণ, সে রামায়ণের সাথে সম্পর্কিত। তোমাকে রামায়ণ, গীতা, অন্য আরও কিছু দিতে পারে, তো রামায়ণের সাথে সম্পর্কিত। নেক্সট কোশ্চেন, দাচিগ্রাম অভয়ারণ্য নিম্নলিখিত কোন প্রাণীর জন্য বিশেষভাবে সংরক্ষিত? দেখো প্রথম কথা হচ্ছে দাচিগ্রাম অভয়ারণ্য কোথায় দেখতে পাওয়া যায়? তো দাচিগ্রাম হচ্ছে তোমার জম্মু কাশ্মীর, তাই না? জম্মু কাশ্মীরে দাচিগ্রাম অভয়ারণ্য আছে। তো এটা মূলত কিন্তু হাঙ্গল যে প্রাণী তার সংরক্ষণের জন্যই কিন্তু বিশেষভাবে এই হাঙ্গল, এই দাচিগ্রাম অভয়ারণ্যটা অ্যাকচুয়ালি সেই কারণে। তো হাঙ্গল প্রাণী সংরক্ষণের জন্যই কিন্তু দাচিগ্রাম অভয়ারণ্য, যেটা জম্মু কাশ্মীরে আছে। নেক্সট কোশ্চেন, আর সিংহ বলতে গেলে তোমরা তো জানো সিংহ হচ্ছে গুজরাটের গির, বিশেষ করে সিংহের জন্য মানে তৈরি করা হয়েছে বা সিংহ সংরক্ষণ হয় এখানে। নিম্নলিখিতগুলির মধ্যে কোন যুগের মুদ্রার নাম ছিল নারায়ণী? তো নারায়ণী কোন যুগের মুদ্রা? মৌর্য, কুষাণ, গুপ্ত নাকি পাল যুগের? দেখো দেখো যেমন যদি বলি বৈদিক যুগের যে মুদ্রার নাম কি ছিল, বৈদিক যুগ বা আর্য যুগ, সেটা হচ্ছে নিষ্ক ও মনা, তাই না? নিষ্ক ও মনা নামে মুদ্রা ছিল। মৌর্য যুগে কি ছিল? সুবর্ণ ও কাশ্যপন, খুব আসে। মৌর্য যুগে যে তোমার মুদ্রা ছিল সেটা হচ্ছে সুবর্ণ ও কাশ্যপন। কি বললাম? সুবর্ণ ও কাশ্যপন, এগুলো পরীক্ষায় কিন্তু খুব দেয় যে কাশ্যপন কোন যুগের মুদ্রা। তো সুবর্ণ, কাশ্যপন হচ্ছে মৌর্য যুগের মুদ্রা। কুষাণ যুগের মুদ্রা ছিল দিনার। কুষাণ যুগের মুদ্রা কি? দিনার। এই দিনার মুদ্রা কিন্তু এখনো আছে। আর গুপ্ত যুগের মুদ্রা ছিল কি? নিষ্ক আর সুবর্ণ। নিষ্ক কিন্তু গুপ্ত যুগের মুদ্রাও ছিল, নিষ্ক। আর পাল যুগের মুদ্রা ছিল তোমার নারায়ণী। তো রাইট অ্যান্সার কী হবে? পাল যুগের মুদ্রা। তাহলে নারায়ণী কোন যুগের মুদ্রা? এটা হচ্ছে পাল যুগের মুদ্রা। একবার রিভিশন দিয়ে নেবে। তোমরা যদি রিভিশন করতে থাকো আমার সাথে, তোমরা দেখবে জিকে উস্তাদ হয়ে যাবে, একদম সব কমপ্লিট জিকে কমপ্লিট হয়ে যাবে পুরোপুরি। মৌর্য যুগে সুবর্ণ, কাশ্যপন, কুষাণ যুগে দিনার, গুপ্ত যুগে নিষ্ক আবার সুবর্ণ, পাল যুগে ছিল হচ্ছে তোমার নারায়ণী। ক্লিয়ার? আর চোল যুগে বলে দিই, চোল যুগে হচ্ছে তোমার কামু ছিল, কামু। কামু কয়াকার মহেশ্বর। তো কামু কোন যুগের মুদ্রা? কামু হচ্ছে চোল যুগের মুদ্রা। পরবর্তী কোশ্চেন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে দিল্লিকে ভারতের জাতীয় রাজধানী হিসাবে ঘোষণা করা হয়েছিল? 69, 73, 71 নাকি 80? তো 69, 69তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এই দিল্লিকে ভারতের জাতীয় রাজধানী ঘোষণা করা হয়েছিল। নেক্সট, তো এই হচ্ছে আমাদের আজকে সেট নাম্বার 20 কমপ্লিট হলো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সন্তু একাডেমি, সেখানে জয়েন হয়ে যাও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।